গোলাম নামটা শুনতে যতটা সাধারণ, তার জীবনটা ছিল তার চেয়েও বেশি সাধারণ, কিংবা বলা ভালো অপমান আর অবহেলায় ভরা। সে ছিল এক গরিব কাজের ছেলে। সারাদিন মানুষের হুকুম পালন করত, বকা শুনত, অপমান সহ্য করত। কেউ তাকে মানুষ বলে গণ্য করত না। কিন্তু তার জীবনকে ঘিরে ছিল এমন কিছু রহস্য যা জানলে যে কারো শরীর কেঁপে উঠবে। একজন সাধারণ কাজের ছেলের সঙ্গে কেন বিয়ে হলো একজন কোটিপতি ব্যবসায়ীর মেয়ের? কেন এলাকার সবচেয়ে ভয়ঙ্কর মাস্তানরাও তাকে দেখে ভয়ে কাঁপে? কেন দূরদেশ থেকে তার খোঁজ আসে? কেন তাকে নিতে আসে হেলিকপ্টার? এসব প্রশ্নের উত্তর তখনও কারো জানা ছিল না। সেদিন সকালেও গোলামের দিনটা শুরু হয়েছিল অপমান দিয়ে। বাড়ির লোকজন তাকে ঘিরে একের পর এক আদেশ দিচ্ছিল। এই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর, বাজারে যা, আজ ম্যাডামের বান্ধবীরা আসবে, দেশি মুরগি নিয়ে আসবি। গোলাম মাথা নিচু করে সব কথা শুনছিল। প্রতিবাদ করার সাহস তার ছিল না। সে শুধু চুপচাপ বাজারের ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে গেল। তবে বের হওয়ার আগে সে একবার তার স্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু বাড়ির কাজের তদারকি করা মনির তাকে থামিয়ে দিল। ম্যাডামের কাজ আমি দেখে নিচ্ছি, তুই আগে বাজার করে আয়। গোলাম আর কিছু বলল না, চুপচাপ রওনা দিল। বাজার থেকে ফেরার পথে হঠাৎ কয়েকজন বখাটে তার পথ আটকে দাঁড়াল। তাদের চোখে মুখে ছিল বিদ্রূপের হাসি। একজন এগিয়ে এসে বলল, কিরে গোলাম, এত তাড়া কিসের? বাড়িতে বুঝি সুন্দরী বউ অপেক্ষা করছে? গোলাম ভদ্রভাবে বলল, ভাই, আমাকে যেতে দেন, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তারা তাকে ছাড়ল না। আরেকজন বলল, তোর কপালটা দেখ, তোর মতো একটা কাজের ছেলের সঙ্গে এত সুন্দর মেয়ের বিয়ে হয়েছে। আমি হলে অনেক আগেই প্রেম করে ফেলতাম। চারপাশে হাসির রোল পড়ে গেল। গোলাম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ একজন আরও নিচু মানসিকতার কথা বলে বসল, নে, 500 টাকা দেই, একদিনের জন্য তোর বউটাকে আমার কাছে বিক্রি করে দে। কথাটা শুনে গোলামের বুকের ভেতর আগুন জ্বলে উঠলেও মুখে কিছু বলল না। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে স্ত্রীর নাম ভেসে উঠল। বখাটেদের একজন ফোনটা ছিনিয়ে নিতে উদ্যত হলো। গোলাম প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, ভাই, আমাকে যা খুশি বলেন, কিন্তু ফোনটা ধরবেন না প্লিজ। তার কথায় যেন অদ্ভুত এক ভয় লুকিয়েছিল। কিন্তু ছেলেটা ততক্ষণে ফোন রিসিভ করে ফেলেছে। হ্যালো ডার্লিং। কথাটা শেষ করার আগেই ফোনের ওপাশ থেকে একটি গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গেই ছেলেটার মুখের রং পাল্টে গেল। তার হাত কাঁপতে শুরু করলো। যে কয়েক মুহূর্ত আগেও দম্ভ দেখাচ্ছিল, সে এখন ভয়ে থরথর করে কাঁপছে। ভাই, ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দেন। সে তাড়াতাড়ি ফোন কেটে দিল। গোলাম দ্রুত ফোনটা নিজের হাতে নিয়ে নিল। তার চোখে মুখে তখনও অস্বস্তি। সে যেন কোনোভাবেই চাইছিল না ফোনের ওপাশের মানুষটি তার বর্তমান অবস্থান জেনে ফেলুক। এদিকে বাড়িতে অন্য এক নাটক চলছিল। গোলামের স্ত্রী ঋতু ঘুম থেকে উঠে প্রথমেই খোঁজ করল তার। গোলাম কোথায়? কেউ বলল বাজারে গেছে। ঋতু বিরক্ত হয়ে বলল, ও কি আমার ছেঁড়া হিলটা বদলে এনেছে? উত্তর এলো না। এবার ঋতুর মুখ কালো হয়ে গেল। আমি না বলেছিলাম বাজারে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে যেতে? পাশে দাঁড়ানো মনির সুযোগ বুঝে আগুনে ঘি ঢালল। ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। আপনার স্বামী না হলে আমি ওকে অনেক আগেই শিক্ষা দিতাম। আপনার কথার কোনো দামই দেয় না। ঋতুও রাগে ফুঁসতে লাগলো। তার চোখে গোলাম ছিল শুধু একজন কাজের ছেলে। স্বামী হিসেবে তাকে সে কখনোই মেনে নিতে পারেনি। আর সেদিনও সে জানত না যাকে সে অবহেলা করছে সেই গোলামের জীবনকে ঘিরে এমন এক রহস্য লুকিয়ে আছে যা জানার পর তার পুরো পৃথিবী বদলে যাবে। গোলাম তখনও জানত না তার জীবনকে ঘিরে একের পর এক রহস্যের জাল বোনা হচ্ছে। এদিকে শহরের এক থানায় হাজির হয়েছিলেন এক অসহায় নারী। তার চোখে মুখে ছিল উদ্বেগ আর ক্লান্তির ছাপ। কাঁপা কণ্ঠে তিনি বললেন, স্যার, আমার স্বামীকে গত 3 মাস ধরে খুঁজে পাচ্ছি না। সব জায়গায় খুঁজেছি, কোথাও কোনো খোঁজ নেই। আপনি যদি একটু সাহায্য করতেন। দায়িত্বরত অফিসার প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দিলেন না। কমপ্লেইন করেছেন? জি স্যার, করেছি। তাহলে তো হয়ে গেছে, এখন যান। কিন্তু নারীটি হাল ছাড়লেন না। তিনি অনুরোধ করে বললেন, স্যার, আপনি যদি একটু বলে দিতেন তাহলে হয়তো বিষয়টাকে একটু বেশি গুরুত্ব দিত। অবশেষে অফিসার তার স্বামীর নাম জানতে চাইলেন। নাম শেহজাদ, আজমপুর বস্তিতে থাকে। বস্তিতে থাকে? অফিসার অবাক হয়ে তাকালেন। মহিলার চেহারা আর পোশাক দেখে তাকে কোনোভাবেই বস্তির বাসিন্দা মনে হচ্ছিল না। তবুও তিনি ছবিটা রেখে যেতে বললেন। মহিলা চলে যাওয়ার পর ছবিটা টেবিলের ওপর পড়ে রইল। ঠিক তখনই পাশের এক কনস্টেবলের চোখ ছবির ওপর পড়তেই তার চেহারার রং বদলে গেল। সে আতঙ্কিত কণ্ঠে বলল, স্যার, এই কেসটা হাতে নেবেন না। কেন? ওকে খুঁজে লাভ নেই স্যার, লোকটা খুবই বিপজ্জনক।
অফিসার বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। একটা সাধারণ নিখোঁজ মানুষের ছবি দেখে একজন পুলিশ সদস্যের এমন ভয় পাওয়ার কারণ কি? ছবির মানুষটা আসলে কে? প্রশ্নগুলোর উত্তর তখনও অজানা রয়ে গেল। ডানজেন অন্যদিকে গোলামের শ্বশুর বাড়িতেও চলছিল আর এক ধরনের ষড়যন্ত্র। ঋতুর বড় বোন আর তার মা নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা কখনোই ঋতুকে মন থেকে ভালোবাসেনি। ঋতুর বাবা ছোট মেয়েকে বেশি ভালোবাসেন, এই বিষয়টাই তাদের সবচেয়ে বড় সমস্যা। ঋতুর বড় বোন ঠোঁট বাঁকিয়ে বলল, ভাগ্যিস ওর বিয়েটা ওই কাজের ছেলেটার সঙ্গে দিয়েছিলাম, না হলে বাবা সব সম্পত্তি ঋতুর নামে লিখে দিত। মায়ের চোখেও তখন হিংসার আগুন। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ধীরে ধীরে ঋতু আর গোলামকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এমন সময় ঋতুর চিৎকারে বাড়ি মাথায় উঠে গেল। গোলাম, এই গোলাম, কোথায় তুই? রাগে তার মুখ লাল হয়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা মা তাকে থামানোর চেষ্টা করলেন। মা, নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। কিন্তু ঋতু তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি ওকে স্বামী বলে মানিই না। তার কণ্ঠে ছিল ঘৃণা। যে মানুষটা তাকে মন থেকে ভালোবাসে তার প্রতি বিন্দুমাত্র সম্মানও ছিল না ঋতুর। কিছুক্ষণ পর গোলাম বাজার থেকে ফিরে এলো, হাতে ভারী ব্যাগ, মুখে ক্লান্তির ছাপ। ঋতু তাকে দেখেই ধমক শুরু করলো, তোমাকে কি বলেছিলাম বাজারে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে যেতে? আমার হিলটা কেন বদলে আনো নাই? গোলাম ভদ্রভাবে কিছু বলতে চাইল, ম্যাডাম আমি আসলে, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই মনির চেঁচিয়ে উঠল, চুপ, বেশি কথা বলবি না। তারপর বিদ্রুপের সুরে বলল, বানরের গলায় মুক্তোর মালা দিলেই সে রাজা হয়ে যায় না। তোর সঙ্গে ম্যাডামের বিয়ে হয়েছে বলে ভাবিস না তুই বড় কিছু হয়ে গেছিস। তুই আগে যেমন চাকর ছিলি এখনও তেমনই চাকর আছিস। কথাগুলো ছুরির মতো গিয়ে বিঁধল গোলামের হৃদয়। তবুও সে প্রতিবাদ করল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মনির আবার বলল, ম্যাডামের কাছে সরি বল। চারপাশে সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন গোলাম সত্যিই কোনো অপরাধ করেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে অপ্রত্যাশিত কিছু ঘটল। ঘরে প্রবেশ করলেন ঋতুর বাবা। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। তিনি সোজা মনিরের দিকে তাকিয়ে বললেন, মনির, কে কার কাছে সরি বলবে সেটা ঠিক করার অধিকার তোমাকে কে দিয়েছে? ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। আর গোলাম নীরবে দাঁড়িয়ে রইল। তার চোখে তখনও কোনো রাগ নেই, কিন্তু যেন কোথাও একটা গভীর রহস্য লুকিয়ে আছে, যে রহস্যের খবর এই বাড়ির কেউই জানে না। ঘরের পরিবেশ তখন থমথমে। মনিরের কথা শুনে ঋতুর বাবা কঠোর কণ্ঠে বললেন, কে কার কাছে সরি বলবে সেটা কি তুই ঠিক করবি? গোলাম এই বাড়ির জামাই। জামাই হিসেবে সে কার কাছে ক্ষমা চাইবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোর নেই। কথাটা শুনে মনির চুপ করে গেল। কিন্তু ঋতু যেন আরও বিরক্ত হয়ে উঠল। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, বাবা, ও একটা কাজের ছেলে। আমি ওকে কখনো জামাই হিসেবে পরিচয় দেব না। আজও বুঝি না সেদিন কি হয়েছিল যে ওর সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওকে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। ঋতুর কথা শুনে গোলামের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তবুও সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ গোলাম নিজেই বলল, বাবা, আপনি চাইলে আমাদের ডিভোর্স করিয়ে দেন। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। ঋতুর বাবা সঙ্গে সঙ্গে বললেন, ছি, এসব কি বলছো? আমাদের পরিবারে কখনো ডিভোর্স হয় না। তারপর তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, গোলাম, তোমাকে একটু বদলাতে হবে, নিজেকে আপডেট করতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে। এরপর তিনি বড় ছেলে ঋষাদের দিকে তাকালেন। ঋষাদ, তুমি তো বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, পার্টি করো, গোলামকে সঙ্গে নিয়ে যেও, ওকে একটু মানুষজনের সঙ্গে মিশতে শেখাও। ঋষাদ মুখে হাসি আনলেও মনে মনে বিরক্ত হলো। তবুও বাবার সামনে না বলতে পারল না। ঠিক আছে বাবা, আপনি যখন বলছেন আমি ওকে নিয়ে যাব। পরদিন গোলামকে সঙ্গে নিয়ে সবাই শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টের সামনে পৌঁছাতেই গোলাম তার পুরনো সাইকেলটা দাঁড় করাল। সাইকেলটা দেখেই সবাই হাসাহাসি শুরু করলো। ঋতু বিরক্ত গলায় বলল, আজ আমরা এত বড় রেস্টুরেন্টে এসেছি, অন্তত একটা বাইক বা গাড়ি নিয়ে আসতে পারতে। গোলাম সরলভাবে বলল, জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। কথাটা শুনে আরও হাসাহাসি শুরু হয়ে গেল। থাক, আপাতত সাইকেলটা দূরে কোথাও রেখে এসো। গোলাম চুপচাপ সাইকেল সরিয়ে দিতে চলে গেল। রেস্টুরেন্টের ভেতরে ঢোকার পরও অপমান থামল না। চারপাশের মানুষ কৌতূহল নিয়ে তাকিয়ে দেখছিল। কেউ কেউ ফিসফিস করে বলছিল, এই লোকটাই নাকি ওদের বাড়ির জামাই। গোলাম সব শুনেও না শোনার ভান করল। হঠাৎ ঠিক তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটল। একটি ছোট্ট মেয়ে দৌড়ে এসে গোলামের সামনে দাঁড়াল। তার চোখ দুটো আনন্দে চকচক করছে। সে গোলামের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, বাবা, বাবা। মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঋতু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ঋষাদ আর তার বোনের চোখ কপালে উঠে গেল। ছোট্ট মেয়েটা আবার গোলামের হাত ধরার চেষ্টা করল। বাবা,
তুমি আমার সঙ্গে দুষ্টুমি করছো কেন? গোলাম স্পষ্টতই অস্বস্তিতে পড়ে গেল। সে নিচু হয়ে বলল, মামনি, তুমি ভুল করছো, আমি তোমার বাবা না। কিন্তু মেয়েটা কিছুতেই মানতে চাইছিল না। ঋতুর মাথার ভেতর তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটা কি সত্যি? গোলামের কি আগের কোনো পরিবার আছে, কোনো সন্তান আছে? কিন্তু পরের মুহূর্তেই সে নিজের মনকে শান্ত করল। না, গোলাম যদি সত্যিই কিছু লুকিয়ে রাখত, তাহলে এতদিনে সে নিশ্চয়ই জানতে পারত। অন্তত এতটুকু বিশ্বাস এখনও তার আছে। ঠিক তখনই এক মহিলা দৌড়ে এসে মেয়েটিকে জড়িয়ে ধরলেন। উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তুমি এখানে? কতবার বলেছি আমাকে ছেড়ে কোথাও যাবে না। মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলল, মা, আমি বাবাকে দেখেছি। মহিলা অবাক হয়ে চারপাশে তাকালেন। তোমার বাবাকে দেখেছ? কোথায়? মেয়েটা সঙ্গে সঙ্গে গোলাম যেখানে দাঁড়িয়েছিল সেদিকে আঙুল তুলে দেখাতে গেল। কিন্তু তখন সেখানে আর কেউ নেই। গোলাম কখন যে নিঃশব্দে সরে গেছে কেউ খেয়ালই করেনি। ছোট্ট মেয়েটা হতাশ গলায় বলল, এই তো এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। মহিলা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, না মা, তুমি ভুল দেখেছ। তোমার বাবা হলে তোমাকে ফেলে কখনো চলে যেত না। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা গোলামের মুখে তখন এক অদ্ভুত ছায়া। মনে হচ্ছিল মেয়েটার সেই একটি শব্দ, বাবা, তার হৃদয়ের বহুদিনের চাপা কোনো স্মৃতিকে জাগিয়ে তুলেছে। আর সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এমন এক রহস্য যার খবর এখনও কেউ জানে না। ছোট্ট মেয়েটা তখনও জেদ ধরে বলছিল, মা, আমি ভুল দেখিনি, আমার বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়েই চলে গেছে। মা মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, না মা, যদি সত্যিই উনি তোমার বাবা হতেন তাহলে তোমাকে ফেলে কখনো চলে যেতেন না। তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছ, আর কখনো আমার হাত ছেড়ে পালাবে না। মেয়েটা চুপ করে গেল, কিন্তু তার চোখে এখনও বিশ্বাসের ছাপ স্পষ্ট। অনকোলজি অন্যদিকে একই সময় নিখোঁজ শেহজাদের রহস্য নিয়ে তদন্ত এগোতে শুরু করেছে। দুজন পুলিশ কর্মকর্তা পৌঁছে গেলেন একটি পুরনো বাড়ির সামনে। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একজন বৃদ্ধা বেরিয়ে এলেন। কাকে চান? একজন অফিসার ভদ্রভাবে জিজ্ঞেস করলেন, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি, কিন্তু উনি এখন বাসায় নেই। কেন বলুন তো, আপনি উনার কে হন? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি ফাতেমার শাশুড়ি। এরপর পুলিশ অফিসার ছবিটা বের করলেন। বৃদ্ধা ছবির দিকে তাকাতেই হঠাৎ কেঁপে উঠলেন, এ তো আমার ছেলে, এ তো শেহজাদ। পুলিশ কর্মকর্তারা একে অপরের দিকে তাকালেন। মুহূর্তের মধ্যেই বৃদ্ধার চোখ ভিজে উঠল। আমার ছেলে কি পাওয়া গেছে? কোথায় আছে? প্লিজ বলুন। কিন্তু পুলিশ কর্মকর্তারা সরাসরি কোনো উত্তর দিলেন না। তারা তাকে বসতে বললেন। মা, আমরা এখনও তাকে খুঁজে পাইনি, তবে কিছু তথ্য জানতে চাই। আপনি সাহায্য করলে হয়তো খোঁজ পাওয়া সহজ হবে। বৃদ্ধা মাথা নাড়লেন। যা জানি সব বলবো, শুধু আমার ছেলেটাকে খুঁজে দিন। এদিকে রেস্টুরেন্টে ফিরে এসেছে গোলাম। তার ফিরতে একটু দেরি হওয়ায় ঋতু প্রশ্ন করল, তুমি এত দেরি করলে কেন? আরও এই বাচ্চাটা কে ছিল? গোলাম অস্বস্তি লুকিয়ে বলল, আমি ওকে চিনি না ম্যাডাম। বাচ্চাটা আমাকে দেখে বাবা বাবা বলছিল, হয়তো ওর বাবার সঙ্গে আমার চেহারার মিল আছে। কথাটা শুনে ঋতু আর কিছু বলল না, কিন্তু তার মনে প্রশ্ন থেকেই গেল। এরপর শুরু হলো নতুন অপমান। রিশাদ হেসে বলল, আজ জানো কেন ওকে নিয়ে এসেছি? বাবা চায় এই গরিব জামাইটা একটু স্মার্ট হোক। আরেকজন সঙ্গে সঙ্গে যোগ করল, কাককে যতই ময়ূরের পালক লাগাও, কাক কিন্তু কাকই থাকে। তোমার এই ফকিন্নি জামাই কোনোদিন আমাদের ক্লাসের হবে না। চারপাশে হাসির রোল পড়ে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে গোলাম রাগ করল না, বরং শান্তভাবে বলল, আমি কি স্মার্ট হতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? কথাটা শুনে সবাই আবার হেসে উঠল। তুই একটা কাজের লোক, বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলোই তোর কাজ। তুই আবার পুরুষ মানুষের কথা বলিস? গোলাম এবার সরলভাবে প্রশ্ন করল, বাসার কাজ করলে কি মানুষ পুরুষ থাকে না? কেউ উত্তর দিতে পারল না। তখন একজন চ্যালেঞ্জ ছুড়ে দিল, আচ্ছা, এত যখন বড় পুরুষ, তাহলে আমার সঙ্গে পাঞ্জা লড়। চারপাশে সবাই উৎসাহ নিয়ে দাঁড়িয়ে গেল। সবার ধারণা কয়েক সেকেন্ডের মধ্যেই গোলাম হেরে যাবে। গোলাম প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু বারবার চাপ দেওয়ায় অবশেষে টেবিলে হাত রাখল। পাঞ্জা শুরু হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। হঠাৎ সবাই হতবাক হয়ে গেল। প্রতিপক্ষের হাত যেন বিস্ফোরণের মতো টেবিলে আছড়ে পড়ল। ব্যথায় লোকটা চিৎকার করে উঠল। চারপাশে নীরবতা নেমে এলো। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে লোকটাকে তারা এতক্ষণ কাজের ছেলে বলে অপমান করছিল, সে এত শক্তিশালী কিভাবে? ঋতুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। গোলাম, তুমি এটা কি করলে? গোলাম নিজেও যেন অবাক হওয়ার অভিনয় করল। আমি তো কিছু বুঝতে পারিনি, কিন্তু তার চোখের গভীরে যেন অন্য এক গল্প লুকিয়েছিল। এবার অপমানের নতুন অধ্যায় শুরু হলো। রিশাদ বলল, ঠিক আছে, যেহেতু তুমি এত বড় বীরপুরুষ,
আজকের পুরো বিল তুমিই দিবে। গোলাম থমকে গেল। কিন্তু ভাইয়া, আমার কাছে এত টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে, বিল তো তুই দিবি। ওয়েটার এসে বিল ধরিয়ে দিল। বিলের অঙ্ক দেখে গোলামের মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রায় 10,000 টাকা। তার কাছে ছিল মাত্র কয়েক হাজার। সে কাঁপা গলায় বলল, ভাই, আমার কাছে 6,700 টাকা আছে। কথাটা শুনে রেস্টুরেন্টের একজন কর্মচারী রেগে উঠল। আপনার বিল 10,000 টাকা। টাকা নেই তো এখানে খেতে আসছেন কেন? পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠল। কর্মচারী বারবার টাকা দাবি করতে লাগলো। গোলাম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই পেছন থেকে একটি গম্ভীর কণ্ঠ ভেসে এলো। কি হয়েছে এখানে? কণ্ঠটা শোনামাত্র কর্মচারীর মুখের ভাব পাল্টে গেল। সে ঘুরে দাঁড়াল, আর পরের মুহূর্তে যা ঘটল তা দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। রেস্টুরেন্টের পরিবেশ মুহূর্তের মধ্যে পাল্টে গেল। যে কর্মচারী কিছুক্ষণ আগেও গোলামের সঙ্গে রুক্ষ আচরণ করছিল, সে এখন ভয়ে কাঁপছে। ম্যানেজার প্রায় দৌড়ে এসে গোলামের সামনে দাঁড়াল। স্যার, আমি খুব দুঃখিত স্যার। ও আপনাকে চিনতে পারেনি। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। প্লিজ স্যার, কিছু মনে করবেন না। এরপর সে কর্মচারীর দিকে ঘুরে চিৎকার করে উঠল, দাঁড়িয়ে আছো কেন? স্যারের কাছে ক্ষমা চাও। কর্মচারী অবাক হয়ে বলল, স্যার, এই লোকটার কাছে আমি ক্ষমা চাইব? উনি তো বিলই দিতে পারছেন না। ম্যানেজার যেন আরও রেগে গেল। চুপ, তুমি জানোই না কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। যাও, স্যারের কাছে মাফ চাও। তারপর গোলামের দিকে তাকিয়ে ভদ্রকণ্ঠে বলল, স্যার, আজকে আপনাকে 1 টাকাও দিতে হবে না। সব বিল মওকুফ। রিশাদ, ঋতু আর বাকিরা হতবাক হয়ে গেল। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটাকে তারা অপমান করছিল, সেই মানুষটাকে রেস্টুরেন্টের ম্যানেজার এত সম্মান করছে কেন? কেউ কোনো উত্তর খুঁজে পেল না। গোলাম অবশ্য বিষয়টা হালকাভাবে উড়িয়ে দিল। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তারপর সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। বের হওয়ার পরও রহস্য কাটল না। ঋতু অবাক হয়ে জিজ্ঞেস করল, গোলাম, ভেতরে কি করেছিলে? ম্যানেজার তোমাকে স্যার বলে ডাকছিল কেন? রিশাদও চিন্তিত গলায় বলল, আমারও মনে হচ্ছে ব্যাপারটা স্বাভাবিক না। লোকটা তোমাকে দেখে ভয়ই পেয়ে গিয়েছিল। কিন্তু গোলাম আগের মতোই সরল মুখে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই তার ফোন আবার বেজে উঠল। সেই একই নম্বর, যে নম্বর থেকে বারবার ফোন আসছিল। গোলাম দ্রুত ফোনটা কেটে দিতে চাইল, কিন্তু রিশাদ এবার তার হাত থেকে ফোনটা নিয়ে নিল। দেখি তো, কে ফোন করছে? গোলামের চোখে স্পষ্ট আতঙ্ক দেখা দিল। ভাই, প্লিজ ফোনটা রিসিভ করবেন না। কেন? ফোনটা ধরলে আমার লোকেশন জেনে যাবে। কথাটা শুনে সবাই হেসে উঠল। ওহ, আমাদের সুপারস্টারের লোকেশন জেনে যাবে। রিশাদ মজা করে ফোনটা রিসিভ করল। ফোনের ওপাশ থেকে ভদ্র কিন্তু জরুরি একটি কণ্ঠ ভেসে এলো। স্যার, আপনার সঙ্গে জরুরি মিটিং আছে। আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। অনুগ্রহ করে প্রস্তুত থাকুন। কথাটা শুনে সবাই প্রথমে হেসে ফেলল। রিশাদ ফোন স্পিকারে দিয়ে বলল, শুনেছ, গোলামের জন্য নাকি হেলিকপ্টার আসছে। চারপাশে আবার হাসির রোল পড়ে গেল। ঋতুর বড় বোন ঠোঁট বাঁকিয়ে বলল, এগুলো গরিবদের কোডওয়ার্ড। রিকশাকে বলে টেসলা, সিএনজিকে বলে হেলিকপ্টার। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ফোন এলো। এবার ওপাশ থেকে বলা হলো, স্যার, হেলিকপ্টার পৌঁছে গেছে। আপনি কি রেডি? গোলাম অস্বস্তি নিয়ে বলল, আমি হেলিকপ্টারে যেতে পারবো না। ট্যাক্সি পাঠান। ঠিক আছে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি পৌঁছে যাবে। ফোন কেটে গেল। এবার আর কেউ হাসতে পারল না, কারণ কয়েক মিনিট পর সত্যি একটি বিলাসবহুল গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে একজন লোক সম্মান দেখিয়ে বলল, স্যার, চলুন, দেরি হয়ে যাচ্ছে। গোলাম অবাক হয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? লোকটি শুধু বলল, গেলেই দেখতে পাবেন। এরপর আরও নিচু গলায় যোগ করল, আমরা খবর পেয়েছি আপনার প্রাণনাশের হুমকি আছে। আপনার ব্যাগটা সবসময় সঙ্গে রাখবেন। কথাগুলো শুনে রিশাদদের মুখ শুকিয়ে গেল। তারা দূর থেকে সব কিছু দেখছিল। রিশাদ ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে এই লোকটা কোনো সাধারণ মানুষ না। অন্যজন বলল, হয়তো কোনো বড় অপরাধী। না হলে এত নিরাপত্তা কেন? কৌতূহল তাদের গ্রাস করল। তারা সিদ্ধান্ত নিল গোপনে গাড়িটাকে অনুসরণ করবে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ পুলিশের একটি চেকপোস্টে গাড়ি থামানো হলো। একজন অফিসার এগিয়ে এলেন। গাড়ি সাইডে নিন, ব্যাগটা চেক করতে হবে। গোলাম কিছু বলল না। কনস্টেবল ব্যাগ খুলতেই হঠাৎ তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। স্যার, কি হয়েছে? ব্যাগের ভেতরে একটা পিস্তল আছে। কথাটা শুনে সবাই হতবাক হয়ে গেল। রিশাদদের গাড়ি থেকেও আতঙ্কিত চিৎকার ভেসে এলো। পিস্তল? যে মানুষটা 500 টাকার জন্য 3 বার হিসাব করে, যে 10,000 টাকার বিল দিতে হিমশিম খায়, তার ব্যাগে পিস্তল এলো কোথা থেকে? পুলিশ অফিসার এবার কঠোর গলায় বললেন, সত্যি করে বলুন, এই অস্ত্র কোথা থেকে পেয়েছেন? লাইসেন্স আছে? চারপাশে নীরবতা নেমে এলো। সবাই অপেক্ষা করছে গোলামের উত্তরের জন্য। আর গোলাম
সে শুধু শান্ত চোখে অফিসারের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল তার সামনে থাকা এই বিপদ তাকে বিন্দুমাত্র ভয় দেখাতে পারছে না। পিস্তল উদ্ধারের পর চারপাশের পরিবেশ মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠল। পুলিশ অফিসারের চোখে তখন সন্দেহ স্পষ্ট। তিনি কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন, সত্যি করে বলেন, এই অস্ত্র কোথা থেকে এসেছে? গোলাম হতভম্ব হয়ে বলল, স্যার, এই পিস্তল আমার না, এমনকি ব্যাগটাও আমার না, আমি কিছুই জানি না স্যার। কিন্তু অফিসার তার কথা বিশ্বাস করলেন না, বরং আরও রেগে গেলেন। এসব গল্প অন্য কাউকে শোনাইবেন, সত্যি কথা বলেন। গোলাম অসহায় চোখে চারপাশে তাকাল। তার কণ্ঠে ছিল আতঙ্ক, কিন্তু আশ্চর্যভাবে মুখে ছিল অদ্ভুত এক শান্তি। আমি সত্যি কিছু জানি না স্যার। অফিসার এবার তার হাত শক্ত করে ধরে ফেললেন। চলুন থানায়, সেখানে গিয়ে সব সত্য বের হবে। গোলাম কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে একটি দৃঢ় কণ্ঠ ভেসে এলো, অফিসার, উনাকে ছেড়ে দিন। সবাই ঘুরে তাকাল। একজন সুদর্শন আত্মবিশ্বাসী ব্যক্তি ধীরে ধীরে সামনে এগিয়ে আসছেন। তার উপস্থিতিতেই আশপাশের পরিবেশ যেন বদলে গেল। পুলিশ অফিসার অবাক হয়ে বললেন, আপনি কে? লোকটি পকেট থেকে পরিচয়পত্র বের করে শান্ত কণ্ঠে বললেন, আমি আন্ডারকভার অফিসার সাইমন শহীদ। কথাটা শুনে অফিসারের চেহারা মুহূর্তেই বদলে গেল। তিনি সম্মান দেখিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। স্যার, আপনি? সাইমন শহীদ মাথা নাড়লেন। তারপর গোলামের ব্যাগের দিকে ইশারা করে বললেন, পিস্তলটা আমিই দিয়েছি, উনার নিরাপত্তার জন্য। এই কথা শুনে উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ল। রিশাদদের গাড়ির ভেতরেও হতবাক নীরবতা নেমে এলো। ঋতু ফিসফিস করে বলল, একজন আন্ডারকভার অফিসার গোলামের নিরাপত্তার জন্য অস্ত্র দিয়েছে? রিশাদ গিলে ফেলল। তার মাথায় কিছুই ঢুকছে না। যে মানুষটাকে তারা কাজের ছেলে বলে অপমান করেছে, তার নিরাপত্তার জন্য আবার বিশেষ পুলিশ কর্মকর্তা নিয়োজিত কেন? পুলিশ অফিসার আর কোনো প্রশ্ন করলেন না, বরং সম্মান দেখিয়ে বললেন, স্যার, ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত। সাইমন শহীদ সংক্ষিপ্তভাবে বললেন, ডু ইয়োর ওন ডিউটি। তার কণ্ঠে এমন কর্তৃত্ব ছিল যে আর কেউ একটি কথাও বলার সাহস পেল না। এরপর তিনি গোলামের দিকে তাকিয়ে বললেন, স্যার, আপনি গাড়িতে বসুন। গোলাম চুপচাপ গাড়িতে উঠে বসল। পুলিশ ব্যারিকেড সরিয়ে দেওয়া হলো। গাড়ি আবার সামনে এগিয়ে চলল। আর দূর থেকে সবকিছু দেখছিল রিশাদ আর তার সঙ্গীরা। তাদের চোখে মুখে তখন ভয়, বিস্ময় আর অজস্র প্রশ্ন। রিশাদ ফিসফিস করে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। ঋতুর বড় বোন কাপা গলায় বলল, একজন আন্ডারকভার অফিসার, একটা রেস্টুরেন্টের ম্যানেজার, হেলিকপ্টার, নিরাপত্তা, এসব কি হচ্ছে? কেউ কোনো উত্তর দিতে পারল না, কারণ যত সময় যাচ্ছে গোলামকে ঘিরে রহস্য ততই গভীর হচ্ছে। আর প্রথমবারের মতো সবার মনে একটি প্রশ্ন জন্ম নিল, গোলাম কি সত্যিই একজন সাধারণ কাজের ছেলে, নাকি সে এমন একজন মানুষ যার প্রকৃত পরিচয় জানলে তাদের পুরো পৃথিবী বদলে যাবে? গাড়িটা তখন দ্রুত গতিতে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে অজানা এক গন্তব্যের দিকে ছুটে চলেছে। আর সেই গাড়ির ভেতরে বসে থাকা গোলামের মুখে তখনও সেই পরিচিত সরল হাসি, কিন্তু তার চোখের গভীরে যেন লুকিয়ে ছিল বহু বছরের অন্ধকার এক ইতিহাস।